আজকে সারাদিন আমরা ঘুরবো। বিয়ের পরে আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। বেবি, কোথায় তুমি? ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আজকের দিনেও তুমি লেট করবে? কত দেরি হয়ে যাচ্ছে। মায়রার পরনে বসন্তের হলুদ শাড়ি। আরহাম তড়িঘড়ি করে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে এসে মায়রার কাছে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলল, সরি মায়েরা ডার্লিং, একটু লেট হয়ে গিয়েছে। চলো চলো। আরহামও মায়রার সাথে মিলিয়ে বসন্তের হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে। আরহামের মা শিরিন বেগম দুজনকে দেখে নিজের চোখের কাজল দিয়ে নজর কাটিয়ে বললেন, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের, কারোর নজর না লাগুক। তা এখন তোরা কোথায় যাচ্ছিস? মায়রা খুশি হয়ে উত্তর দেয়, প্রথমে বসন্ত উৎসবে, তারপর আরো অনেক জায়গা আছে। আজকে সারাদিন আমরা ঘুরবো। বিয়ের পরে আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। মায়রার কথা শুনে নিজের মুখ ঘুরিয়ে নিচের দিকে চলে আসে মেহবিন। আরিয়ান মেহবিনের পাশে দাঁড়িয়ে বলে, তুই আমার সাথে আয়, আমি তোকে ভার্সিটিতে ড্রপ করে হসপিটালে চলে যাব। মেহবিন কিছু বলার আগেই আরহাম আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, তা ভালো হবে। তুই বরং স্টুপিড মেয়েটাকে দিয়ে আয়, যা দিনকাল পড়েছে। আজকের দিনে ভার্সিটির কথা বলে কোথায় যাবে কে জানে। পড়াশোনা তো এমনিতেই চাঙ্গে তুলেছে সে। আরহামের কথা শুনে মেহবিন কিছুটা অভিমানের সুরে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, কাউকে বলে দে যা করতে যাচ্ছে তাই যেন করে। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি যা ইচ্ছে তাই করব। কথাটি বলে উপরে চলে যায়। আরহাম স্পষ্ট দেখেছে মেহবিনের আখি জোড়ায় থাকা ছলছল অশ্রু। আরহাম কিছুক্ষণ চেয়ে থেকে মায়রার হাত ধরে বেরিয়ে গেল। মায়রা এবং আরহাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মায়রা গাড়িতে উঠেই বলল, আরাম, আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে। আজকে মনে হয় কিছু একটা হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। আরহামের কথায় গম্ভীর হয়ে পড়ে মায়রা। অপরদিকে আরহাম এবং মায়রাকে একসাথে বেরিয়ে যেতে দেখে অগোচরে থাকা যুবকটি সেই মহিলাকে ফোন দিয়ে বলে, আরহাম মায়ের সাথে বেরিয়েছে। আরহাম আদৌ চাইছেটা কি? নাটক করছে নাকি সবটাই সত্যি? কিছুই তো বুঝে উঠতে পারছি না ম্যাম। ওপাশ থেকে উত্তর আসে, তুমি শুধু নজর রাখতে থাকো, বাকিটা আমি দেখছি। অন্যদিকে অব্রের মায়ের পার্টিতে যাওয়ার জন্য একটা সাদা কাতানের শাড়ি পরে, চোখে কালো কাজল করে মধ্য কালো কালো টিপ পরে নেয় মেহবিন। নিজেকে খুঁটিয়ে দেখে নেয়, মন্দ লাগছে না। আচ্ছা, মায়রা কি তার থেকেও বেশি সুন্দর? মেহবিন আরহাম এবং মায়রার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে। পার্টির উদ্দেশ্যে রওনা দেয় সে, কিন্তু সেখানে কি সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্যে? বিয়ের পরে নিজের প্রাক্তন ভালোবাসাকে কাছ থেকে দেখে এক ধাপ পিছিয়ে গেল মেহবিন। যদিও প্রাক্তন ভালোবাসা বললে ভুল হবে, তার ধারণা মতে সে এখনো ভালোবাসে অব্রকে। কিন্তু অব্র, সে কি আদৌ ভালোবাসে মেহবিনকে, নাকি কোনোদিন ভালোবেসেছিল? মেহবিন যখন পার্টিতে প্রবেশ করে তখন অব্রের মা তাকে একটি বড় পার্টি হলের ভিতরে নিয়ে গিয়ে মধ্যখানে দাঁড় করিয়ে বললেন, মেহেদিন, সারপ্রাইজ। সারপ্রাইজ! শব্দটি কানে পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেহবিন দেখতে পায় ব্ল্যাক জ্যাকেট পরিহিত ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। অব্রকে দেখে মেহবিন এক প্রকার স্তব্ধ হয়ে আছে। যার জন্য এত অপেক্ষা, সেই অপেক্ষার বোঝে অবসান হলো। তার প্রেমিক পুরুষের আবির্ভাব ঘটল অবশেষে। অপরদিকে অফিসে বসে কিছু কেসে ফাইল দেখছিল আরহাম। পাশেই মায়রা আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম খেয়াল করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এভরিথিং ইজ ওকে। মায়রা মাথা নাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহাম সেদিকে কেমন গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। তখনই আরহামের ফোনে একটা কল আসলো। সেই কল রিসিভ করে আরহাম জানতে পারল অব্র ফিরে এসেছে। কথাটি শুনে দ্রুত উঠে দাঁড়ালো। মায়রা আরহামকে অস্থির হতে দেখে প্রশ্ন করল, কি হলো তোমার আরহাম? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আসছি। কথাটি বলে অব্র দ্রুত বেরিয়ে গেল। মায়রা বুঝতে পারল না আরহাম হঠাৎ এমন হন্তদন্ত হয়ে কোথায় গেল। অব্র এগিয়ে এসে মেহবিনের সামনে দাঁড়ালো। মেহবিন গালে হাত রেখে উচ্ছ্বসিত সুরে বলল, মেহবিন, দেখো আমি ফিরে এসেছি। তুমি একা নও মেহবিন। অব্রের কথা শুনে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে ফেলল। মেহবিনকে সরিয়ে যেতে দেখে মুখশ্রী গম্ভীর করে ফেলল অব্র। মেহবিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। অব্রের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। অদৃশ্য এক জড়তা কাজ করছে। অব্র ফিরে এসেছে, যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি হতে পারছে না মেহবিন।
অব্র আরেকটু এগিয়ে যেতে দেখে মেহবিন পিছিয়ে যেতে নিলেই অব্রের মা এসে মেহবিনের কাঁধে হাত রেখে বললেন, মেহবিন, আমার ছেলে ফিরে এসেছে এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্যে। আজকের দিনে অত্যন্ত আমার ছেলেকে ফিরিয়ে দিও না। অব্রের বাবা তোমাকে আরহামের মায়ের হাতে তুলে দিয়েই যে ভুলটি করেছিল, সময় এসেছে সে ভুল শুধরানোর। অভ্রের মায়ের কথার মাঝেই অভ্র মেহবিনের সামনে দাঁড়িয়ে বলে, মেহু, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। আরহামও এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাহলে আমরা কেন পারবো না? মেহবিন হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু অভ্র তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একটি ডায়মন্ডের রিংয়ের বক্স বের করে। তা থেকে ছোট্ট একটি ডায়মন্ডের রিং বের করে মেহবিনের সামনে ধরে হাঁটু গেড়ে বলে, আই লাভ ইউ মেহবিন, আই রিয়েলি লাভ ইউ। প্রথমে আমি আমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু যখন আরহাম তোমাকে বিয়ে করে ফেললো, আমি তখন ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, যখন শুনেছি তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছুটে চলে এসেছি দেশে শুধুমাত্র তোমাকে নিজের করে নেওয়ার জন্য। মেহবিন কিছুটা দ্বিধা জড়িত গলায় শুধায়, কিন্তু অফ্র, কোনো কিন্তু নয় মেহবিন, আজকের দিনে অন্তত তুমি আমাকে ফিরিয়ে দিও না। মেহবিন, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? মেহবিনের ভালোবাসার মানুষটাকে নিজের থেকে আপন করে নিতে চাইছে, কিন্তু মেহবিনের মন কিছুতেই সায় দিচ্ছে না। তার মন মস্তিষ্ক জুড়ে যেন আরহামের বিচরণ। মেহবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে অব্র বিনা অনুমতিতে মেহবিনের হাত ধরে আংটি পরে নিতে নিলেই হুট করে মাঝখানে আরহাম এসে মেহবিনকে নিজের পিছনে সরিয়ে রেখে অব্রের সামনাসামনি দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। আরহামকে বোধহয় এই সময় আশা করেনি অব্র। অব্র বিরক্তির সহিত প্রশ্ন করে, আরহাম, তুই এখানে কি করিস? আরহাম কিছুটা অবাক হওয়ার ভঙ্গিমায় উত্তর দেয়, ও মাই গড, আমার বউকে তুই আমার পারমিশন ছাড়া বিয়ের প্রপোজাল দিচ্ছিস? সেইটা আমি কি করে মেনে নিব বলতো? যাকগে, প্রপোজ করবি ভালো কথা, আমার থেকে পারমিশন নিবি তো, তাই না? তোর বউ মানে? অব্রের বোকা প্রশ্নে আরহাম কিছুটা উচ্চ স্বরে হেসে মেহবিনের দিকে কড়া চোখে তাকিয়ে জবাব দেয়, কেন? যাকে তুই প্রপোজ করছিলি সে তোকে বলেনি? হ্যাঁ, আমাদের ডিভোর্সের এখনো 3 মাস বাকি, প্রসেসিং চলছে। তাছাড়া সে এখনো আমার বিবাহিত, থাকতে বাধ্য। তাই তোর এখনো বিয়েটা করা হচ্ছে না। অব্রের মা এগিয়ে এসে তেড়ে প্রশ্ন করলেন, তুমি তো অন্য কাউকে বিয়ে করেই ফেলেছ, তো এখন তো অব্র এবং মেহবিনের বিয়েতে কোনোরূপ বাধা দিতে পারো না তুমি। ডিভোর্সের প্রসেসিং চলছে। ফাইন, বিয়েটা 3 মাস পরেই হবে, যখন ডিভোর্সটা কার্যকর হবে। কাকিমণি, তাহলে বিয়ের প্রসঙ্গটা না হয় 3 মাস পরেই দেখা যাবে, ওকে? কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে চাইলে পেছন থেকে অব্র চেঁচিয়ে মেহবিনকে উদ্দেশ্য করে বলে, মেহু, তুমি কোনো চিন্তা করো না, 3 মাসের ব্যাপার তো। 3 মাস পরেই আমি তোমাকে বিয়ে করব। তখন দেখবো আরহাম হাসান তালুকদার কি করে আটকায় আমাদের বিয়ে। আরহাম তৎক্ষণাৎ মেহবিনের হাত ছেড়ে অব্রের কাছে গিয়ে অব্রের জ্যাকেটের কলার ঠিক করতে করতে অব্রের কানে ফিসফিসিয়ে বলে, অভ্র, আমার প্রেয়সীর দিকে নজর দিবি না। আগেও বলেছিলাম, এখনো বলছি, না হলে ইউ হ্যাভ টু পে ফর দিস। আরহাম হাসান তালুকদার ওয়ার্নিং একবারই দেয়, মাইন্ড ইট। কথাটি বলে অব্রের কলার ছেড়ে দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায় আরহাম। অব্র নিজের হাত শক্ত করে মুঠোয় নিয়ে স্মিত হেসে বলে, অভ্র তালুকদার থেকে শিকার কেড়ে নেওয়া এত সহজ নয় আরহাম। গাড়িতে মেহবিনকে পাশে বসিয়ে নিজের মতো করে ড্রাইভ করে যাচ্ছে আরহাম। হিসাব সব গুলিয়ে যাচ্ছে মেহবিনের। অব্রের হুট করে দেশে ফিরে আসা, তার মধ্যে আরহামের হঠাৎ এমন কাণ্ড, সবকিছু মিলিয়ে বেশ চিন্তিত মেহবিন। খুব আনন্দ হচ্ছে না তোমার? যার জন্য এত অপেক্ষা করছিলে সে ফিরে এসেছে, কিন্তু আফসোস মাঝখানে আমি চলে এলাম। এতক্ষণের ঘটনা নীরব দর্শকের ন্যায় দেখে গেলেও বর্তমানে আরহামের খোঁচানো কথা নিজেকে নিশ্চুপ করতে পারল না। মনে পড়ে গেল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন কিছুটা চেঁচিয়েই জবাব দিল, আমি অফ্রকে ভালোবাসি। হ্যাঁ, আমি খুশি হয়েছে, তাতে আপনার কি? মুক্তি দিচ্ছেন না কেন আমাকে? নিজে তো বিয়ে করে দিব্যি বউ নিয়ে সুখে আছেন, আমি করলেই দোষ। আরহামের মুখশ্রী রাগে টকটকে লাল আভাতে আচ্ছন্ন হয়ে গেল। সে শান্ত গলায় বলল, মেহবিন স্টপ,
মেহবিন যেন থামলই না। সে তার সব ক্ষোভ উপড়ে গিয়ে বলল, কেন থামবো আমি? আপনি আমাকে দয়া করে মুক্তি দিন। আমি পারছি না আপনার বন্দিনী হয়ে থাকতে। আমিও মানুষ আরহাম সাহেব। আর কত সহ্য করব আমি? আমি যদি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই তাতে দোষের কি? আরহাম সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে মেহবিনের কোমর টেনে নিজের কাছে এনে নেয়। অতঃপর মেহবিনের নিজের ললাটে ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তোমাকে আজীবন আমার মনের গহীনে বন্দিনী হয়ে থাকতে হবে মেহবিন। আরহাম মেহবিনের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তার গরম নিঃশ্বাস মেহবিনের পিঠে ছুঁয়ে যাচ্ছে বারংবার। মেহবিন ধীর গলায় কাঁপা কাঁপা সুরে বলল, আরহাম সাহেব ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরহাম ছাড়ল না। কিছুক্ষণ অনুভব করলো তার প্রেয়সীর বুকের স্পন্দন, যার প্রতিনিয়ত কম্পিত হচ্ছে বারংবার। আরহাম মেহবিনের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। ভয়ার্থ মুখশ্রী, কাঁপা কাঁপা অধর জোড়া, নেত্রপল্লবে বিরাজমান ভয়ানক নেশা, যা আরহামকে বর্তমানে আকর্ষণ করছে। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করে মেহবিনকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল, নয়তো সে ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। মেহবিন বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আরহামের অদ্ভুত আচরণ তার কাছে সুবিধার ঠেকল না। সে জানালা দিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম একটা বোতল হাতে নিয়ে তা থেকে পানি ঢকঢক করে পান করলো। অতঃপর মুখে ভালো করে ছিটিয়ে নিল। মেহবিন শুধু নীরব দর্শকের ন্যায় পর্যবেক্ষণ করে গেল। মেহবিনও গাড়ি থেকে বেরিয়ে আরহামের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কেন করছেন এসব? আরহাম বোতলটা এগিয়ে দিল মেহবিনের দিকে। মেহবিন নিল না। পানি খেয়ে নাও। স্টুপিড মেয়েদের মাথায় জটিল হিসাব ঢুকবে না, এলোমেলো লাগবে তোমার। হিসাব খুঁজতে গিয়ে তলিয়ে যাবে। মেহবিনের কাছে আরহামের কথা অদ্ভুত ঠেকল। মেহবিন যেতে নিলে আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁখি জোড়ায় তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়, আমি না হয় বলতে পারি না, তাই বলে কি তুমি বুঝবে না? কতটা ব্যথা, কতটা আবেগ ছিল কথাটিতে। না চাইতেও মেহবিনের আঁখি জোড়া ছলছল হয়ে ওঠে। নিজেকে অসহায় লাগছে তার। বুঝতে গিয়েও বুঝতে পারছে না। তার মস্তিষ্কে শুধুমাত্র মায়রা এবং আরহামের ঘনিষ্ঠ মুহূর্তগুলো হাতছানি দিচ্ছে। আরহাম তার হাত জোড়া ছেড়ে দিয়ে হতাশ সুরে বলল, গাড়িতে উঠে বসো মেহবিন। মেহবিন দ্বিরুক্তি দেখালো না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। অন্তু তালুকদার বাড়িতে এসে জানতে পারল মেহবিন বাড়িতে নেই। তাই আরহামের মায়ের অনুমতি নিয়ে এসে মেহবিনের ঘরে গিয়ে মেহবিনের ঘরটা ঘুরে দেখছে। আরহামদের বাড়ির প্রতিটি ঘর যেন এক একটা বড় বড় ড্রয়িং রুমের ন্যায়। একসাথে অনেকগুলো মানুষ একটি করে খুবই সহজেই থাকতে পারবে। অন্তু গিয়ে মেহবিনের বারান্দায় দাঁড়িয়ে চারিপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। আরিয়ান মেহবিনের ঘরে এসেছিল মেহবিনের সাথে গল্প করতে। মেহবিনকে ঘরে না পেয়ে সে বারান্দার সামনে গিয়ে দেখতে পেল অন্তু অপর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অন্তু এবং মেহবিনের শারীরিক গঠনে কিছুটা মিল থাকায় আরিয়ান অন্তুকে মেহবিন ভেবে আদেশের সুরে বলল, মেহু, তোর একমাত্র এক্স দেবর সারাদিন খাটুনি করে বাসায় ফিরল, অথচ তুই নাকি বারান্দায় বসে আছিস। যা গিয়ে আমার জন্য কফি করে নিয়ে আয়। আরিয়ানের কথায় অন্তুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। আরিয়ানের কথা সে অনেক শুনেছে। সে নাকি কলেজের ক্রাশ বয়। আরিয়ানের গলার স্বর শুনে সে বুঝে ফেলেছে আরিয়ান স্বয়ং তার পিছনে দাঁড়িয়ে আছে। সে খানিকটা কেশে গলার স্বর কিছুটা চিকন করে শুধলো, অসভ্য ছেলে, এক্স ভাবি হই আর প্রেজেন্ট ভাবি হই। ভাবি তো তাকে অর্ডার করছিস? এত বড় স্পর্ধা তোর? এক্ষুনি পা ধরে মাপ চা, নাহলে ফোপেকে গিয়ে তোর নামে নালিশ করিয়ে গালে থাপ্পড় লাগাবো। কথাটি বলে মাপ চাওয়ানোর জন্যে অন্তু নিজের পা পেছন থেকে বাড়িয়ে দেয়। আরিয়ান গলার স্বর শুনে অনায়াসে বুঝতে পারে মেহবিন নয়, তার সাথে অন্তু ফাজলামি করেছে। রাহেলার থেকে শুনেছিল সে মেহবিনের সাথে দেখা করতে অন্তু এসেছে। আরিয়ানও দুষ্টুমি করে বলে ওঠে, এক্স ভাবি যেহেতু বলেছে তাহলে তো মাফ চাইতেই হয়। কথাটি বলেই আরিয়ান পিছন থেকে অন্তুর পা টেনে ধরে। টান সামলাতে না পেরে মেঝেতে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে মাগো বলে চেঁচিয়ে ওঠে অন্তু। খিলখিলে হেসে ওঠে আরিয়ান। অন্তু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আরিয়ানের হাসি মাখা মুখশ্রীখানা দেখে। বর্ষাকালের ছোট্ট একটি অংশে একটি তিল দৃশ্যমান, যা হাসলে সুস্পষ্ট হয়ে ওঠে। বেশ সুন্দর লাগে দৃশ্যটি। ছেলেদের বুঝি হাসলে এত সুন্দর লাগে? আরিয়ান হাসতে হাসতে খেয়াল করলো অন্তুর গালে হাত দিয়ে বসে আছে।
আরিয়ান কিছুটা ঝুঁকে অন্তুর মাথা আলতো করে মেরে বলল, আরিয়ান হাসান তালুকদারের সাথে চালাকি করে কোনো লাভ নেই, বুঝলে মিস? আরিয়ানের কথার মাঝেই মেহবিন তার ঘরে প্রবেশ করে আরিয়ান এবং অন্তুকে মেঝেতে দেখে প্রশ্ন করে, অন্তু তুই কখন এলি? আর আরিয়ান, তোরা এইভাবে মেঝেতে কি করছিস? আরিয়ান দ্রুত উঠে যায়। মেহবিন হাত ধরে অন্তু উঠে দাঁড়ায়। আরিয়ান হাসতে হাসতে জবাব দেয়, তোর গাধা বান্ধবী দ্য গ্রেট আরিয়ান হাসান তালুকদারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই কেমন বোকা বনে গেছে দেখ। জাস্ট আ ব্লাডি ফুলহেস। রাগে ফুঁসতে ফুঁসতে অন্তু মাথা নিচু করে চেঁচিয়ে জবাব দেয়, আমাকে একদম অপমান করবেন না আরিয়ান ভাইয়া, একদম চুপ করুন। মেহবিন কিছু না বুঝতে পেরে বলল, এখানে হচ্ছেটা কি আমাকে কেউ ক্লিয়ার করে বলবে? অন্তু, তুই কি করেছিস? অন্তু মুখ ঘুরিয়ে জবাব দিল। তোর এত কিছু শুনতে হবে না। আরিয়ান আর এক দফা হেসে উঠে কোমরে হাত রেখে তাদের কথার মাঝেই নিচ থেকে স্টুপিড মেয়ে, কোথায় তুমি? কথাটি ভেসে ওঠে। মেহবিনের বুঝতে বাকি নেই আরহাম তাকে ডাকছে। এই লোক ছাড়া তাকে স্টুপিড বলে সম্বোধন কে বা করবে? তাই মেহবিন সহ আরিয়ান এবং অন্তু নিচে নেমে আসে। মেহবিনকে নিচে নামতে দেখে আরহাম মেহবিনের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে বলে, তোমার যে কালকে থেকে মাইগ্রেনের ব্যথা উঠেছে, কাউকে জানাওনি কেন? রাহেলার থেকে আমাকে জানতে হলো। নিজের খেয়াল রাখতে পারো না নাকি? স্টুপিড কোথাকার। মেহবিন প্যাকেটে হাত দেখতে পায় তাতে কিছু মাইগ্রেনের ওষুধ আছে। মেহবিন নাক উঁচিয়ে আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আরিয়ান, তোর ভাইকে বলে দে নিজের বউকে নিয়ে যেন ব্যস্ত থাকে, আমার ব্যাপারে যেন নাকটাক একটু কম গলায়। হুম, আমি কারো ব্যাপারে নাক গলাচ্ছি না। তুমি যেহেতু আমার বাড়িতে আছো, সুতরাং এইটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমার আমানত হিসেবে তুমি আছো আমার কাছে। আমানতের খেয়ানত কি করে করি? আর যাই হোক, আরহাম হাসান তালুকদার নিজের ডিউটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারে, ইউ নো। আরহামের কথা শুনে মনটা বেজায় খারাপ হয়ে যায় মেহবিনের। আরহামের কাছে সে শুধুই দায়িত্ব, কিন্তু কেনই দায়িত্ব বয়ে বেড়াচ্ছে আরহাম? কেনই বা অব্রের কাছে তাকে ফিরে যেতে দিল না সে? আরহাম সুখে থাকুক তার স্ত্রীকে নিয়ে। মেহবিন তো চায় আরহাম ভালো থাকুক। তবে আরহাম তার ভালো থাকার মাঝখানে কেন মেহবিনকে দেয়াল হিসেবে তৈরি করছে? মেহবিন তো চায়নি আরহাম ভাবুক। মেহবিনের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, অ্যাটলিস্ট আরহাম তার নিজের মানুষদের খুব যত্ন করে আগলে রাখতে জানে। তুমি কি তা বুঝো, স্টুপিড মেয়ে? মেহবিন হয়তো শুনেছে কথাটি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান মুচকি হাসলো। অন্তুও কিছু বুঝতে পারল না। আরহাম সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সকালে নাস্তা করার সময় আরহামকে নাস্তা পরিবেশন করে মায়রা আরহামের পাশে বসে পড়ে। রাহেলা এসে আরিয়ান এবং মেহবিনের নাস্তা দিয়ে যায়। শিরিন বেগম অসুস্থ থাকায় তার ঘরে নাস্তা পাঠানো হয়েছে। নাস্তা খেতে খেতেই মায়রা আবদার জুড়ে বসে আরহামের কাছে। আরহাম ডার্লিং, আমার কিছু শপিং করার দরকার, তাই আমি ঠিক করেছি আজকে সারাদিন তুমি এবং আমি শপিং করব। আরহাম মায়রার চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ওকে। তারপর শপিং শেষে একটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক, কি বলো? মায়রা ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। আরিয়ান তাচ্ছিল্য হাসি দিয়ে নাস্তা করতে থাকে। আরহাম তাকায় মেহবিনের দিকে। সে এক দৃষ্টিতে নাস্তার প্লেটের দিকে তাকে নাস্তা করে যাচ্ছে, যেন তার সামনে কেউই নেই, প্রতিক্রিয়াহীন একজন রমণী। তখনই সেখানে উপস্থিত হয় অব্র। বর্তমান স্বামীর সামনে ভালোবাসার মানুষ এসে ফুট করে হাত ধরলে সেই পরিস্থিতি কেমন বিচ্ছিরি হতে পারে তা আরহামের মুখশ্রী দেখলেই স্পষ্ট ধারণা করা যায়। অব্র হুট করে এসে মেহবিনের হাত ধরে বলে ওঠে, মেহবিন চলো, বেশি দেরি করা যাবে না। অব্রকে হুট করে আসতে দেখে মেহবিনও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আরহাম হাত শক্ত করে দাঁড়িয়ে অব্রের শার্ট এক প্রকার টেনেই মেহবিনের থেকে সরিয়ে নিজের সামনাসামনি দাঁড় করিয়ে অধরের অন্তঃস্থলে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলে, দেশে ফিরে প্রথমবার আমাদের বাড়িতে এলি তুই, এসেই ভাইদের রেখে ভাবির কাছে চলে এসেছিস। এটা কেমন কথা? ভাবি এতই আপন হয়ে গেল? আরহামের সাথে আরিয়ানও তাল মিলিয়ে বলে, এখন তো মেহবিন ভাবি তোর সব হয়ে গেল, কিন্তু আমরা যে তোর দুইটা ভাইও আছি সেদিকে একটু খেয়াল আছে তোর? মেহবিনকে ভাবি সম্বোধন করায় কিছুটা আকাশ থেকে যেন পড়ল অব্র। অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি? কে ভাবি? আরিয়ান খাবার খেতে খেতে বলে, কেন তুই জানিস না ভাইয়া এবং মেহবুবাবি জাস্ট ডিভোর্সের প্রসেসিং চলছে?
এখনো কিন্তু পুরোপুরি ভাবে ডিভোর্সটা হয়নি, হ্যাঁ? সো সেই হিসেবে মেহু হলো তোর ভাবি, আর তুই হলি তার আদরের দেবরজি। অব্র আরিয়ানের কথা শুনে অব্র আরহামের দিকে রাগান্বিতভাবে তাকাতেই আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, তা মেহুর আদরের দেবর জি, ভাবিকে নিয়ে কোথায় যেতে চাচ্ছিলে তুমি এত সকাল সকাল? আমাকে এখন তোকে কৈফিয়ত দিতে হবে? আঙ্গুল উঁচিয়ে আরহামকে প্রশ্ন করে অব্র। সে আঙ্গুল হাত দিয়ে নামিয়ে ধীর গলায় আরহাম বলে, তোর বড্ড সাহস হয়ে গেছে অভ্র। আরহাম হাসান তালুকদারকে আঙুল উঁচিয়ে প্রশ্ন করছিস? বেশি স্পর্ধা কিন্তু ভালো না। আর হ্যাঁ, দিতে হবে। মেহবিন এখনো আইনত আমার স্ত্রী। মেহবিন বুঝতে পারল সে এখন কিছু না বললে দুই ভাইয়ের মাঝে বেশ বড়সড় ঝগড়া লেগে যাবে। মায়েরা শুধুমাত্র ঠায় বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সবকিছু। মেহবিন উঠে আরহাম এবং অব্রের মাঝখানে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আইনত হয়তো আমি এখনো স্ত্রী, কিন্তু 3 মাস পরেই এই কাগজ কলমের সম্পর্ক থেকে আমি মুক্ত হব। সত্যমতে আমি ফিরে যাব অফরো ভাইয়ের কাছে। কথাটি শুনেই আরহাম হাত মুঠো করে শক্ত করে ফেলে। অব্র তৃপ্তির হাসি হাসে। মেহবিন নিজেকে শক্ত করে অব্রকে উদ্দেশ্য করে বলে, অফরো ভাইয়া, আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। মেহবিন উপরে চলে যেতে নিলেই আরিয়ান মেহবিনের সামনে এসে শুধায়, কিন্তু এত সকালে অভ্র ভাইয়ের সাথে কোথায় যাচ্ছিস? আমার কিছু বই কিনতে পুরন ঢাকার দিকে যেতে হবে। এত দূরে একা যাব না, তাই অফরো ভাইয়াকে বললাম। তাছাড়া আমাদের তো কিছুটা সময় কাটানো প্রয়োজন, বিয়ের আগে, তাই না? কথাটি বলে সোজা উপরে চলে গেল মেহবিন। একটিবার আরহামের দিকে ফিরেও তাকালো না। আরহামের দৃষ্টি মেহবিনের দিকেই, কিন্তু মেহবিন সোজা উপরে চলে গেল। মেহবিন কাল রাতে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এইভাবে যন্ত্রণা নিয়ে কতদিন থাকবে সে? আরহাম তো তাকে ডিভোর্স দিয়ে তারই সামনে স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছে। তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। তাছাড়া অব্রের সাথে তো শুরু থেকেই তার বিয়ে ঠিক হয়েছিল। সে রেডি হয়ে নিচে গিয়ে অব্রের সামনে গিয়ে বলে, চলুন, আমি রেডি। অব্র হাসি মুখে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায়। আরিয়ানও নাস্তা করে নিজের ঘরের দিকে চলে যায়। সে বুঝতে পারছে তার ভাইয়ের মনে কতটা ভয়ঙ্কর দুর্যোগ চলছে। না পারছে রইতে, না পারছে সইতে। আরহাম তার হাতে থাকা গ্লাসটা ফেলে দিয়ে উপরে চলে যায়। সে চাইলেই এখন মেহবিনকে আটকাতে পারত, কিন্তু সে পারবে না। এতেই মেহবিনেরই ক্ষতি হতে পারে। চারদিকে শত্রুপক্ষ নজরে রেখেছে সবকিছু। আরহাম জানালা দিয়ে দেখতে পেল মেহবিন এবং অব্র এক প্রকার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। অব্রের গাড়িতে উঠে যায় মেহবিন। অব্র গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেহবিনও বুঝতে পেরেছে আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। মেহবিন খুব ভালো করেই জানে আরহাম তাকে একা ছাড়বে না। সে ঠিকই তার দেহরক্ষীকে গোপনে অব্র এবং তার পিছনে পাঠিয়ে দিবে। তবে কি আরহামের মনেও তার বসবাস রয়েছে? তাহলে আরহাম কেন তার সাথে এমন করছে? কেন করলো মায়রাকে বিয়ে? যতবারই প্রশ্নগুলো হাতছানি দিচ্ছে তার মস্তিষ্কে, সে ততবারই নিরুত্তর হয়ে যাচ্ছে। অপরদিকে মায়রা আরহামের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করে, তাকে আটকাবে না? তাকে আটকানোর সাধ্যি আমার নেই। আরহামের গম্ভীর উত্তর। এত ভালোবাসো কেন তাকে? আরহাম স্মিত হেসে বলে, কারণ আমার মনের গহিনী সে। আমার মনের গহিনী শুধু তারই বসবাস। কথাটি বলেই আরহাম বেরিয়ে যায়। আরহাম তার স্টাডি রুমে গিয়ে তার বক্স থেকে একটা চিঠিটি বের করে। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকির চিঠি পায় সে। মেহবিন এবং তার বিয়ের দিনই। তাতে লেখা ছিল, আরহাম হাসান তালুকদার, নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমার সব থেকে প্রিয় জিনিসকে তোমার থেকে কেড়ে নিব। তার মৃত্যু নিজ চোখে দেখবে তুমি। তুমিও বুঝবে নিজের সব থেকে প্রিয়জনকে হারানোর বেদনা কতটা কষ্টের। ধীরে ধীরে মরবে তুমি। অফিসার আরহাম হাসান তালুকদার, প্রস্তুত হও। 3 মাস সময় আছে তোমার হাতে। আরহাম চিঠিটা পড়েই বুঝতে পেরেছিল তার খুব কাছের কাউকে তার কোনো শত্রু কেড়ে নিতে চাইছে। মায়ের পরে আরহামের কাছে সব থেকে কাছের তার প্রেয়সী মেহবিন, সেই ছোটবেলা থেকে। স্বাভাবিকভাবে আরহামের মায়ের আয়ু সাময়িক, তিনি ক্যান্সারে এমনিতেই মারা যাবে। স্বাভাবিকভাবে মেহবিনকে তার শত্রু টার্গেটে রেখেছে। কিন্তু কে সেই শত্রু? তার কোনো আপনজনকে কেড়ে নিয়েছিল আরহাম? আরহামের কাছে কোনো উত্তর নেই। সেই শত্রুকে যথাসম্ভব ধরতে হবে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মেহবিন আরহামের সব থেকে বড় দুর্বলতা। আরহাম বিড়বিড়িয়ে বলে ওঠে, আমার হাতে 3 মাস সময় আছে। তার মধ্যে ওই কালপ্রিটটাকে ধরতে হবে। বাট হাউ? কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আরহাম ভাবতে পারল না। উঠে দাঁড়িয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। বইয়ের স্টোরে এসে একের পর এক বই তুলে নিয়ে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহবিন। অব্র অস্থির হয়ে মেহবিনের আশপাশে ঘুরছে।
মেহবিন এমনভাবে বই পড়ছে যেন অব্র তার পাশে দাঁড়িয়ে আছে। সেদিকে তার খেয়ালই নেই, অথচ মেহবিন এমন ছিল না। সে সর্বদা অব্রের মনোযোগ আকর্ষণ করতে চাইতো। অব্র কিছুটা ধীর গলায় মেহবিনকে শুধালো, কয়েকদিন পর তো আমাদের বিয়ে। তুমি কি এখনো আমার থেকে দূরে থাকবে মেহবিন? চলো কিছুটা সময় আমরা নিজের মতো করে কাটিয়ে নেই। আজকে ক্যান্ডেল নাইট ডিনার হলে কেমন হয়? কথাটি বলে অব্র মেহবিনের হাত ধরতে চাইলে মেহবিন চট করে তা সরিয়ে ফেলে। বিরক্তির সহিত বলে, বিয়ে এখনো অনেক দূর, এখন কি এতটা ক্লোজ হওয়াটা ঠিক? অফ্র ভাইয়া, অব্র মুখ ঘুরিয়ে ফেলল। মেহবিন অব্রকে গুরুত্ব দিল না। সে চট করে বলল, অফ্র ভাইয়া, আপনার মনে হুট করে আমার জন্য ভালোবাসার উৎপত্তি কি করে হলো, তাও আমার বিয়ের পরে? মেহবিনের সন্দেহহীন প্রশ্নের জবাবে অব্র অবাক হয়ে উত্তর বলল, তোমাকে তো বলেছিলাম মেহবিন, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক হয়েছিল। মাঝখান থেকে আরহাম এসে অব্রের কথার মাঝেই মেহবিন হাত দিয়ে তাকে থামিয়ে কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে শুধায়, বুঝলাম। অফ্র ভাই, আমার প্রচন্ড পানি পান করতে ইচ্ছে করছে, চট করে একটা পানির বোতল কিনে নিয়ে আসুন। আমি এখনই নিয়ে আসছি। কথাটি বলি অব্র স্টোর থেকে বেরিয়ে যায়। অব্র বেরিয়ে যেতে মেহবিন স্টোরের আর এক পাশে গিয়ে পেছনে ঘুরে থাকা ব্যক্তির পিছনে গিয়ে দাঁড়ায়, যিনি এক প্রকার বই কেনার ভান ধরে বই হাতে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা কেশে বলল, আরহাম সাহেব, আপনার বউ কি জানে আপনি আপনার সব কাজ ফেলে আপনার প্রাক্তন বউকে পাহারা দেওয়ার জন্য বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন? প্রাক্তন বউ তার প্রেমিকের সাথে কিভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছে তার নজর রাখতে এসেছেন বুঝি আরহাম সাহেব? মেহবিনের প্রশ্নে কাশতে কাশতে আরহামের হাত থেকে বই পড়ে যায়। সে হয়তো আশা করেনি মেহবিন তাকে এতটা দ্রুত সময়ে চিনে ফেলবে। মেহবিন আরহামের ভয়াত্ম মুখশ্রী দেখে মুখ চেপে হাসে। আরহাম দ্রুত বইখানা তুলে মেহবিনকে হাসতে দেখে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, হাসছো কেন স্টুপিডের মতো? কারণ আপনার ভাষ্য মতে আমি স্টুপিড, তাই। কিন্তু আপনি প্রথমে বলুন, আপনি অফিসে না গিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছেন কেন? আরহাম পকেটে হাত রেখে কিছুটা ভাব নিয়ে ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলে, আমার এত ফালতু সময় ওয়েস্ট করার মতো সময় নেই যে তোমার উপর নজরদারি করব। আমি জাস্ট আপনি জাস্ট মেহবিন ভ্রু কুঁচকে প্রশ্ন করে আরহামকে, ফের প্রশ্ন করে মেহবিন। আরহাম তার হাতে থাকা উপন্যাসের বইটা দেখে বলে, মায়রার নাকি খুব বই পড়ার শখ হয়েছে, তাই এসেছিলাম কিনতে। তা সেই বই তো লোকাল এরিয়া থেকেই নিতে পারতেন, হঠাৎ পুরান ঢাকায় কেন আসলেন? না, আসলে একটা ক্লায়েন্ট মিটিংয়ে এদিকে এসেছিলাম, তাই আর কি এই দোকান থেকে ঢুকে পড়েছিলাম। হঠাৎ এইদিকে মিটিং পড়লো কেন? আরহাম মেহবিনের পুলিশের ন্যায় জেরাতে কিছুটা নয় বেশ বিরক্ত। আরহাম একজন ক্রাইম অফিসার হয়ে স্টুপিড মেয়েটার ভেড়া জেরা নিতে পারছে না। আরহামের ভেবাচাকা মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছে মেহবিন। সে মুখ চেপে হাসছে। আরহাম আঙ্গুল তাক করে মেহবিনকে কিছু বলার পূর্বেই সেখানে বোতল হাতে নিয়ে অব্র উপস্থিত হয়। আরহামকে যেন এই মুহূর্তে দেখে বেশ অবাক সে। অবাক হয়েই প্রশ্ন করে, এখানে কি করছিস তুই? আমার যতটুকু ধারণা এই সবটা তোর নয়, সো আমি এখানে কি করছি আর তার কোনো কৈফিয়ত তোকে দিব না। আরহামের থেকে এমন উত্তর পেয়ে অব্রর রাগে দাঁত কটমট করে বলে, মেহবিন চলো, আজকে আমরা সারাদিন ঘুরে রাতে ক্যান্ডেল নাইট ডিনারে যাব। মেহবিনও আরহামকে এক প্রকার শুনিয়ে জবাব দেয়, হ্যাঁ, যাওয়া চাই, চলুন। মেহবিনের উত্তর পেয়ে অব্র মেহবিনের হাত ধরলে তাতে বাঁধ সেধে অব্রের থেকে মেহবিনের হাত ছাড়িয়ে নেয়। অব্র ভ্রু নাড়িয়ে প্রশ্ন করল, এইটা কি হলো? আগেই বলেছিলাম বড় ভাবি হয়, যখন তখন হাত ধরবি না, তাও দেখছি তুই বারবার কথার অবাধ্য হচ্ছিস। হাতকে আস্ত রাখতে চাইছিস না? আরহাম শেষের কথাটি খুব আস্তে করে বলায় মেহবিন শুনতে পায় না। অব্র হাত নামিয়ে হুমকিতে এক প্রকার দমে যায়। আরহামের স্বভাব সে জানে, সহজে রেগে যায় না। রেগে গেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহবিন আরহাম এবং অব্রের মাঝে দাঁড়িয়ে আরহামের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? বন্দি তো করেই রেখেছেন, এখন কি আমাকে ঘুরতেও দিবেন না? আরহাম প্রশ্নের জবাবে মুচকি হেসে বলে, দিব তো, কিন্তু তোমরা দুজন না, আমরা তিনজন। অব্র সঙ্গে সঙ্গে বলে ওঠে। হোয়াট? মেহবিন অবাক হয়ে তাকিয়ে থাকে। আরহাম অব্রের কাঁধে হাত রেখে বলে, এত অবাক হওয়ার কি আছে ভাই?
এতদিন পরে দেশে ফিরে শুধু ভাবির সাথেই ঘুরলে চলবে? ভাইয়ের সাথেও তো ঘুরতে হবে, ভাইকেও টাইম দিতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে মিটিং করে আমি এখন ফ্রি। সো আমরা একসাথে একদিন ঘুরতেই পারি, তাই না? মেহবিনের আরহামের কথা শুনে কিছুটা তীক্ষ্ণ গলায় খোঁচা মেরে শুধালো, কিন্তু আপনার মায়েরা ডার্লিং কোথায়? সে আপাতত তার পাপার বাড়িতে গিয়েছে, আর আমি আমার ভাইয়ের সাথে একটা দিন স্পেন্ড করব, তাতে কে কি বলবে? আরহামের জবাবে মেহবিন থেমে যায়। অব্রু শক্ত মুখশ্রীতে দাঁড়িয়ে থাকে। তার সব প্ল্যানের মধ্যে আরহাম যেন এসে জল ঢেলে দিয়েছে। কিছু বলতেও পারছে না, মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। আরহাম তা দেখে বাঁকা হাসলো। মেহবিনের নজরে তা এড়ালো না। মায়েরা আরহামের মায়ের ঘরে এসে দরজায় টোকা দেয়। দরজার শব্দ অনুসরণ করে আরহামের মা মায়েরাকে দেখে বলে, মায়েরা, তুমি তোমার বাবার বাড়ি থেকে এসেছো, কেমন আছে তিনি? মায়েরার মা নেই, বাবা আছেন শুধু। ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়ান। কাল রাতে বাংলাদেশে এসেছেন। বাবা এসেছে শুনে বাবাকে দেখতে ছুটে গিয়েছিল মায়েরা। মায়েরা শিরিন বেগমের পাশে বসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার এখন শরীর কেমন? শিরিন বেগম হতাশ হয়ে বললেন, আগের থেকে ভালো। কিছুক্ষণ পরে আরিয়ানের সাথে হসপিটালে যাব। কিসব ট্রিটমেন্ট নাকি শুরু করবে? আরিয়ান যতই চেষ্টা করুক, আমি তো জানি আমার হাতে সময় একদমই নেই। মেহবিনকে ছোটবেলা থেকে নিজের ছেলের বউ করার ইচ্ছে ছিল। ভালোই ভালোই বিপদটা কেটে গেলে আরহাম এবং মেহবিনের সুখের একটা সংসার হবে। ওদের সুখে দেখলে শান্তিতে মরতে অন্তত পারবো। মায়েরা শিরিন বেগমের কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আপনার শেষ ইচ্ছে ছিল মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যাওয়া, কিন্তু কেন? হঠাৎ এমন কেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে মা? না মানে আপনার কেন মনে হলো না মেহবিনের থেকে হয়তো অন্য কেউ আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে? কথাটি বলেই মাথা নুইয়ে ফেলল মায়েরা। শিরিন বেগম আলতো হেসে নিজের চশমা চোখে দিয়ে পাশে থাকা আরহাম এবং মেহবিনের একটা ছোটবেলার ছবি মায়েরার হাতে দিল। মায়েরা দেখতে পেল দুই ঝুঁটি করা ছোট্ট একটা মিষ্টি মেয়ে গাছের নিচে বসে ফুলের মালা গাঁথছে। বয়স আনুমানিক 6 থেকে 7 বছর হবে। সেই মেয়েকেই গাছের আড়াল থেকে মুগ্ধ হয়ে 12-13 বছরের কিশোর দেখে যাচ্ছে। পরনে তার স্কুল ড্রেস, এলোমেলো চুল, ফর্সা ঘামার্ত মুখশ্রী। চিনতে পারছো এদের? শিরিন বেগমের প্রশ্নে মায়েরা শিরিন বেগমের দিকে তাকাতেই তিনি জবাব দেন, আমার ছোট্ট আরহাম এবং মেহবিন। ছবিটা মেহবিনের বাবা মানে আমার ভাই তুলেছিল। বাগানটি মেহবিনদের। দুপুরের দিকে ছোট্ট মেহবিন গাছের নিচে বিভিন্ন ফুলের গেঁথে মালা বানাতো। আমার ছোট্ট ছেলেটা সেই দৃশ্য দেখতে স্কুল থেকে ক্লান্ত হয়ে প্রতিদিন ছুটে যেত তার মামুর বাসায়, শুধুমাত্র তার প্রেয়সীকে দেখতে। ছোটবেলা থেকে মেহবিনের প্রতি আলাদা এক টান ছিল আরহামের। অন্য কেউ না বুঝলেও আমি বুঝতাম। আমার ছেলেটা ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে আমার ছোট্ট মেহুকে। মায়েরা ফের ছবিটার দিকে তাকালো। শিরিন বেগম পুনরায় বলল, আমার ছেলেটা ছোট থেকে চাপা স্বভাবের। অফের সাথে যখন মেহবিনের বিয়ে ঠিক হলো, তখন আমি দেখেছিলাম আমার ছেলেটা কতটা ভেঙে পড়েছিল। বলতে পারতো না, কিন্তু আমি তো মা, আমি অনুভব করেছিলাম মেহুকে ছাড়া আমার ছেলেটা মরে যাবে। তাই শেষ সময়ে ভাইয়ের কাছে মেহুকে চেয়ে বসলাম। বোনের আবদার রেখে ভাইও তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিল। কিন্তু হঠাৎ এমন বিপদে সব এলোমেলো হয়ে গেল। জানি না আমার মেহু এবং আরহাম কবে এক হবে। কথাটি বলে শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলল। অপরদিকে শপিং মলে আরহাম এবং অব্রের সাথে মেহবিন একটা পর একটা দোকানে ঢুকে নিজের জন্য জামা চুজ করছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। অব্র কোনো জামা পছন্দ করে দিলেই আরহাম এক প্রকার নাক ছিটকে তা প্রত্যাখ্যান করে দিয়ে বলে, ছি, তোর চয়েস এত বাজে! এইসব রং স্টুপিড মেয়েকে একদম মানাবে না। মেহবিনেরও অব্রের পছন্দ করা জামাগুলো তেমন পছন্দ হয়নি, তা তার মুখশ্রী দেখলেই বোঝা যাচ্ছে। অব্র কোমরে হাত রেখে বলে, তাহলে কোন রং মানাবে মেহবিনকে? আরহাম তার পাশে থাকা একটা টকটকে সবুজ পাড়ের লাল টকটকে মেহবিনের গায়ে জড়িয়ে ধরে মেহবিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো মেয়ে, তোমায় লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমাকে লাল শাড়ি পরলে বউ বউ লাগবে। আয়নায় নিজেকে দেখে মেহবিনের অধরের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যার অর্থ তার পছন্দ হয়েছে। অব্রের একটা ফোন আসায় সে বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে ফের আরহামকে প্রশ্ন করে, আমাকে বউ বউ লাগবে বুঝি? হুম, টুকটুকে বউ। আসল বউ নাকি নকল বউ? মনের মতো বউ। সে বউ আবার কেমন বউ?
যে বউ আমার মনের গহীনে রয়েছে, যাকে ঘিরে আমার মনে হাজারো স্বপ্ন, কে রয়েছে আপনার মনের গহীনে? হাজারো অভিযোগ তাকে ঘিরে, যে রয়েছে আমার মনের গহীনে। মেহবিনের ইচ্ছে ছিল আরহামের থেকে ডিভোর্স নিয়ে অভ্রের কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয় বরং অভ্রকে ভালোবাসে। সে ঠিকও করে ফেলেছে ডিভোর্সের পরে, অর্থাৎ 3 মাস পরে অভ্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? মায়রার প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসে শিরিন বেগম। সত্যিই তো বিয়ের পরে একদিনের জন্যও আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহবিন। 3 মাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহবিন ঠিকই ফিরে যাবে অব্রের কাছে। তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়রাকে। কিন্তু মা, ডিভোর্স পেপারটাও তো নকল বানিয়েছে আরহাম। তবে মেহবিন কি করে যাবে? ওদের তো আসলে ডিভোর্সটা হয়নি। মায়রা আরহামের মায়ের পাশে বসে আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়। ডিভোর্সটা হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মেহবিন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহবিনের মন প্রাণ জুড়ে শুধু অব্র ছিল। যখন বিপদটা কেটে যাবে তখন সব সত্যি জানার পরেও অব্রের কাছে ফিরে যেতে মেহবিন আরহামের কাছে জোর করে ডিভোর্স চাইবে। হয়তো মেহবিনকে আরহাম জোর করে আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা সেটা কি পাবে কখনো? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি? ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে শিরিন বেগমের মায়ের মন অদ্ভুত এক ভয় প্রবেশ করল। আরহামের জন্যই তিনি মেহবিনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহবিন তো অব্রের জন্য তাকে ছেড়ে দিতে পারে। তখন কি করবে শিরিন বেগম? কি করে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়। মেহবিন নিশ্চিত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে। দেখো, ভালোবাসার হলে আগেই ভালোবাসতো। তা যখন হয়নি, এখন তা হবে তা কি করে আশা করেন? তাছাড়া এখন তো অভ্র দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাটা ভেবে দেখবেন আন্টি। উঠছি এখন, কিছু লাগলে জানাবেন। কথাটি বলে আরহাম এবং মেহবিনের ছোটবেলার ছবিটা খাটের কোনায় সযত্নে রেখে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে গেল মায়রা। শিরিন বেগম পড়ে গেলেন বেশ দোটানায়। কি করবেন ভেবে পাচ্ছেন না। আরহামের কথা শুনে আরহামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেহবিন। কে রয়েছে আরহামের মনের গহীনে? মায়রা? মায়রাই হবে হয়তো। মায়রা আরহামের স্ত্রী, কিন্তু তবুও মেহবিনের আরহামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো, কে সে যে রয়েছে আরহামের মনের গহীনে? মেহবিন হুট করে প্রশ্ন করে বসল। কে রয়েছে আপনার মনের গহীনে? আরহাম স্মিত হেসে জবাব দিল, আমার প্রেয়সী, কে আপনার প্রিয়সী? যাকে আমি ভালোবাসি। ভালোবাসি শব্দটি শুনে বুক ছেদ করে উঠল মেহবিনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটি কতটা শ্রুতিমধুর শোনাচ্ছে। লোকটা মায়রাকে ভালোবাসে, তাই তো মায়রাকে বিয়ে করেছে। লোকটাকে প্রতিদিন মায়রাকে বলে, মায়রা আমি তোমাকে ভালোবাসি। কথাটি বুঝি খুব ভালো লাগে মায়রার? মায়রা তখন বুঝি নিজেকে ভাগ্যবতী লাগে। হয়তো তখন মেহবিনকে কয়েকশো ধন্যবাদও জানিয়ে দেয় তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্যে। মেহবিনের নেত্রপল্লব ছলছল হয়ে উঠল, বুক হয়ে উঠল ভারী। আরহাম আয়নার দিয়ে দেখতে পেল তার প্রেয়সীর নেত্রপল্লবে জমে থাকা বেদনাদায়ক অশ্রু। আরহামের ইচ্ছে হলো সেই অশ্রুটুকু সযত্নে মুছিয়ে দিতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখল। মেহবিনের সামনে দাঁড়িয়ে মেহবিনের মাথায় আলতো টোকা মেরে বলল, স্টুপিড মেয়ের মতো কাঁদছো কেন? মেহবিন সঙ্গে সঙ্গে নিজের আঁখি জোড়ার অশ্রু মুছে দ্রুততার সঙ্গে আরহামের কথার বিরোধিতা দেখিয়ে বলল, খুবই কাচ্ছি, বোধহয় ময়লা ঢুকে গেছে। মেহবিনের মিথ্যে কথা ধরতে পেরে আলতো হাসলো আরহাম। স্মিত হেসে জবাব দিল, এত ভাবতো যেও না মেয়ে, তুমি তো স্টুপিড। এত জটিল হিসাব মাথায় ঢুকবে না। উল্টো হিসাবে গডমিল করে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে, যেমন এখন কাঁদছো। ছিচকাদুনি মেয়ে একটা। মেহবিন কোমরে হাত গুজে হাত উঁচিয়ে রেগে তেড়ে গিয়ে প্রশ্ন করলো, কি বললেন? আমি সিসকান্দুনি? ছিচকাদুনিই তো। কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যুটা নিয়ে জল মুছে ফেলো। কথাটি বলে পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের দিকে আরহাম বাড়িয়ে দিল। মেহবিন দিল না, মুখ ঘুরিয়ে ফেলল। আরহাম মেহবিনকে জোর করে মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহবিনের অশ্রু মুছে দিল। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। তোমার আঁকি জোড়ায় অশ্রুপাত ঘটাতে দিব না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটি অশ্রুর কণা। মেহবিন কি আরহামের মনের সেই কথা শুনল? হয়তো শোনেনি। আশপাশের সকলে মেহবিন এবং আরহামের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছেন বুঝি?
কিন্তু দেখুন, আপনার পর কত সুন্দর করে আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সত্যি আপনি ভাগ্যবতী। মেহবিনের কিছু বলার পূর্বেই মহিলাটি চলে যায়। আরহাম মিটমিটিয়ে হাসে। অব্র এসে শুনতে পায় মহিলার কথাটি। সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে ওঠে। সে মেহবিনের কাছে গিয়ে প্রশ্ন করে, তা কি ঠিক করলে? কোনটা নিবে? মেহবিন অব্রের জামা সরিয়ে রেখে আরহামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলে, এই শাড়িটা বেশ সুন্দর, আমি এই শাড়িটা নিব। অব্র মেহবিনের উত্তর বেশ অসন্তুষ্ট, তা তার মুখশ্রীতেই স্পষ্ট। সে বিল দিতে চাইলে আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, আজকের বিলটা না হয় আমিই দেই। কেন? তুই কেন আমার হবু বউয়ের শাড়ি বিল দিবি? অব্রের প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, ভুলে যাবি না সে এখনো আমার স্ত্রী। অব্র বিরক্তির সহিত মেহবিনের দিকে তাকিয়ে বলে, মেহবিন, আমরা কি ক্যান্ডেল নাইট ডিনারে যেতে পারি? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে যাবে না। শেষের কথাটি আরহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে তা খুব ভালো করেই জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অব্রের কাণ্ড। মেহবিন, আমার গাড়িতে চলো। মেহবিন এক পলক আরহামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে গাড়িতে উঠতে নিলেই আরহাম মেহবিনকে সঙ্গে সঙ্গে মেহবিনকে পাঁচ কোলে তুলে নিল। আরহামের কাজে অব্র এবং মেহবিন দুজনেই হতবাক। অব্র ক্ষিপ্ততার সুরে জবাব দিল, এইটা কি হলো? রাত 10টা বাজতে চললো। আই থিঙ্ক বিদেশে থেকে তোর এইটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজবেন্ড ছাড়া একা রাত 10টার পর বাড়ির বাইরে থাকতে পারবে না। এইটা বাড়ির রুলস। মেহবিন যেহেতু এখনো আমার বউ, তাই তাকেও সেই রুলস মেনটেন করতে হবে। গট ইট? কথাটি বলেই মেহবিনকে নিজের গাড়িতে তুলে অব্রের দিকে তাকিয়ে চোখ মেরে শীষ বাজাতে বাজাতে গাড়িতে চড়ে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে গেল আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল অব্র। এইবারও তার এবং মেহবিনের মাঝখানে এসে আরহাম সব প্ল্যান নষ্ট করে দিল। অপরদিকে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে মায়েরা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিরিন বেগমকে এতগুলো কথা কেন বললো জানে না। হয়তো সে কাজটি ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহবিনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে। বর্তমান স্ত্রীর সামনে স্বামী তার প্রাক্তন স্ত্রীকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে। ব্যাপারটা যে কোনো মেয়ের জন্যই কষ্টদায়ক। হয়তো মায়রার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহবিনের মতে সে গভীরভাবে উপলব্ধি করতে পারছে মায়রার কষ্ট। মেহবিনের নজর যায় বারান্দায় থাকা মায়রার দিকে। কেমন ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই মেহবিন আরহামের থেকে নিজেকে ছড়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু আরহাম মেহবিনের ইচ্ছেকে নাখোশ করে। কোলে করে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ তার শখ হয়েছে তার প্রেয়সীকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যাবে। তাকে কষ্ট করে হাঁটতে দিবে না। আরহামের বুঝি শখ হয় না? সে কেন প্রতিবার নিজেকে দমিয়ে রাখবে? কি করছেন কি? ছাড়ুন, আপনার বউ দেখছে আমাদের, সে কি ভাববে? মেহবিনের প্রশ্নে কিছুটা আলতো হেসে আরহাম জবাব দেয়, মিসেস আরহাম হাসান তালুকদার, আপনিও হয়তো ভুলে গিয়েছেন আপনিও এখনো পর্যন্ত আমার বউ। ছাড়ুন প্লিজ। নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখাটা যে কতটা কষ্টের তা আপনি কখনো উপলব্ধি করবেন না। আমি তো বুঝি, তাই বলছি আমাকে এক্ষুনি নামিয়ে দিন। কেন, তুমি বুঝি ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করো? তোমারও বুঝি কষ্ট হয়? মেহবিন কিছু না ভেবেই জবাব দিল, কষ্ট হবে না? নিজের স্বামীর নিজের ছায়াকেও সহ্য হয় না, সেখানে তো। মেহবিনের কথার মাঝেই আরহাম চট করে পাল্টা প্রশ্ন করে বসল, তাহলে কি তুমি তোমার স্বামীর জায়গাটা আমাকে দিয়ে ফেলেছ? আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভালোবাসো মেহবিন, বলো না? শেষের কথাটি কিছুটা আশা নেই বলে আরহাম। আরহামের প্রশ্নে মেহবিন তার আঁখি জোড়া নামিয়ে ফেলল। কেন যেন আরহামের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। সে কি জবাব দিবে বুঝতে পারছে না। হাত পা কাঁপছে তার। আরহাম কেন তাকে হঠাৎ এমন প্রশ্ন করলো? কি বুঝাতে চাইছে আরহাম? আরহাম এখনো তাকে পাজা কোলে বাগানে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া এসে তাদের দুজনের দেহকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। মৃদু মৃদু কাঁপছে মেহবিন। সেই কম্পন অনুভব করে আরহামের বুকে অদ্ভুত এক ঝড়ের আভাস এসে নাড়া দিচ্ছে। নিজের প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়। মেহবিন উত্তর না দিয়ে পুনরায় বলল, আমাকে নামিয়ে দিন আরহাম সাহেব। আরহাম মেহবিনের থেকে জবাব না পেয়ে আশাহত হলো, ভারাক্রান্ত হলো বক্ষ বেদনায়। শুনল না সে মেহবিনের অনুরোধ। মেহবিনকে কোলে নিয়েই সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো। মায়েরাকে মেহবিন এবং আরহামের দিকে বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, তোমার কি কোনো কারণে কষ্ট হচ্ছে মায়েরা?
পেছন থেকে ভারী পুরুষ কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে তাকায় মায়েরা। আরিয়ানকে দেখে দ্রুততার সাথে নিজের নেত্রকোণের অশ্রুটুকু মুছে ফেলে সে। তড়িৎ গতিতে শুধায়, আমি কেন কষ্ট পাবো হঠাৎ? আরিয়ান মায়েরার চারদিকে ঘুরতে ঘুরতে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল, ডাল মে কুচ কালা হে। আচ্ছা, তুমি কোনোভাবে নিজেকে আমার ভাইয়ের রিয়েল বউ ভাবতে শুরু করনি তো? আরিয়ানের এমন কথায় কণ্ঠে কাঠিন্য এনে প্রশ্ন করে, কি যাতা বলা শুরু করেছো তুমি? আমি তো জাস্ট মিশনের কাজে এখানে এসেছি। সেটাই আমিও জানি, তুমিও জানো, কিন্তু এই কথাটা বারংবার তুমি ভুলে যাচ্ছ মায়রা। মাকে কি বলেছো আজকে তুমি? কি ভেবেছো মায়রা আমি কিছু শুনিনি? দরজার আড়ালে আমি সব কিছু শুনেছি। তুমি কিভাবে মেহুর বিরুদ্ধে মাকে উস্কে দিচ্ছ আমি বুঝলাম না। আরিয়ানের কথায় বারান্দায় এসে জোরে জোরে শ্বাস ফেলে মায়েরা। আরিয়ান মায়েরার পাশে বসে ক্ষোভের সহিত বলে, আচ্ছা, তোমার এই কথাগুলো যদি আমি এখন ভাইকে বলে দেই তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? আরিয়ানের এমন কথায় মায়েরার মধ্যে ভয় এসে হানা দেয়। আরহাম জানতে পারলে সে কিছুতেই মায়েরাকে ছেড়ে দিয়ে কথা বলবে না, হয়তো বাড়িতেই থাকতে দিবে না। তখন কি করবে মায়েরা? মায়েরার মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান কিছুটা শান্ত হয়ে মায়েরাকে সাবধান করে বলে, দেখো মায়রা, তুমি একজন ক্রাইম অফিসার, নিজের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট ভালো বোঝো তুমি। এসব করে নিজের এবং ভাইয়ের সম্পর্কটা নষ্ট করো না। নিজের ডিউটিটা মন দিয়ে করো। নেক্সট টাইম তুমি যদি পুনরায় এসব করতে যাও তখন কিন্তু আমি চুপ থাকবো না। আই উইল নট স্পেয়ার ইউ। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, মনে রাখো ব্যাপারটা। আরিয়ান কথাটি বলেই উঠে চলে গেল। মায়েরা দেয়ালে পিঠ থেকে মাথা নিচু করে বসলো। সে কি করবে? সে তো সহ্য করতে পারছে না আরহাম এবং মেহবিনকে। আচ্ছা, কোনোভাবে কি সে আরহামকে ভালোবেসে ফেললো? মেহবিন শিরিন বেগমের পছন্দের চা করে নিয়ে তার রুমের সামনে দাঁড়ালো। ভাবলো আজকে ফুফু এবং ভাগ্নে মিলে বেশ খানিকক্ষণ আড্ডা দিবে। সে দরজায় কড়া নাড়ল। অপর পাশ থেকে অনুমতি পেয়ে সে চটজলদি ঘরে প্রবেশ করে। হাস্যোজ্জ্বল মুখে শিরিন বেগমের সামনে দাঁড়িয়ে চায়ের ট্রেটা বিছানায় রেখে বলল, ফুপি, তোমার তো আমার হাতের দুধ চা অনেক ফেভারিট, তাই নিয়ে আসলাম। চুপি চুপি খাবে কিন্তু। আরিয়ান জানলে কিন্তু একটুও পারবে না, বলে দিলাম। আমি বরং দরজাটা ফিরিয়ে দিই। মেহমিনকে দেখে শিরিন বেগমের মাথা হুট করে গরম হয়ে গেল। মায়েরার কথাগুলো তার মনে পড়ে গেল। মেহবিন দরজার কাছে যেতে নিলে শিরিন বেগম তাকে থামিয়ে বললেন, তার দরকার হবে না। শুনেছি তুই নাকি সারাদিন অভ্রের সাথে ঘুরে বেরিয়েছিস। মেহবিন, তোর কি মাথায় নেই? তুই এখনো আমার বাড়ির বউ। এসব বেপরোয়া কিন্তু আমি সহ্য করব না। ফুপি, আসলে আমি... মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শিরিন বেগম বললেন, ব্যাস, অনেক শুনেছি। আমি চা খাবো না। তুমি চা ফেরত নিয়ে যাও। বিরক্ত করবে না এখন, আমি একটু রেস্ট নিচ্ছি। শিরিন বেগমের কথা শুনে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল। তার ফুপি কখনো তার সাথে এমন গম্ভীর হয়ে কথা বলেনি। আচ্ছা, তার ফুপি কি তাকে ভুল বুঝছে কোনোভাবে? মেহবিন চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। শিরিন বেগম মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন নদীর স্রোতের ন্যায়। সময় তার গতির সাথে সমানভাবে তাল মিলিয়ে বয়ে চলল। 3 মাহ পেরোতেই হাতে কেবল 15 দিন বাকি। সব কিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। মায়ের এবং আরহাম টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আরিয়ান ব্রেকফাস্ট না করে জরুরি অপারেশনের জন্য বেরিয়ে পড়েছে। মেহবিন এক পলক আরহাম এবং মেহবিনকে দেখে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে অব্রের মা এসে উপস্থিত। অব্রের মাকে দেখে আরহাম প্রশ্ন করে, কাকি, তুমি এখানে এতদিন পরে? অব্রের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বললেন, 3 মাস পেরিতে তো দেরি নেই, তোদের ডিভোর্সটাও তো হয়ে যাবে। তারপর তো অব্র এবং মেহবিনের 4 হাত এক করতে হবে, তাই না? তাই ভাবলাম মেহবিনকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে দেই। মেহু, চলো মা, অব্র আমাদের জন্য শপিং মলে অপেক্ষা করবে। মেহবিনের বিয়ের কথা শুনে হাতের মুঠো শক্ত করে ফেলে ক্রোধে। তার সামনে তার স্ত্রীর বিয়ের কথা চলছে, অথচ সে কিছু করতে পারছে না। আরহাম অদ্ভুত এক কাণ্ড করে ফেলে। মেহবিনের হবু শাশুড়ির সামনে এসে তার বর্তমান স্বামী আরহাম তাকে এক প্রকার সকলের সামনে টানতে টানতে কক্ষের দিকে নিয়ে যেতে লাগলো। মেহবিন সহ মায়রা এবং অব্রের মা এক প্রকার থ হয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনকে তার ঘরে এনে দরজা কিছুটা ভিড়িয়ে দিয়ে মেহবিনের সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়ায় আরহাম। আরহাম যেন চোখ নিয়েই আজ ভৎস করে ফেলবে মেহবিনকে। মেহবিন কিছুটা অস্বস্তি নিয়েই বলল, এসব কি করছেন আরহাম সাহেব? এইভাবে সকলের সামনে আমাকে ঘরে টেনে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? মেহবিনকে থামিয়ে আরহাম হুট করে মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, জাস্ট স্টপ ইট স্টুপিড মেয়ে। কে কি ভাবলো, কে কি করবে, এইসব ভাবতে ভাবতে
আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কী সব শুরু করেছো তোমরা? আর নিচে কী সব হচ্ছে এগুলো? মেহবিন শক্ত হয়ে দাঁড়িয়ে গম্ভীর সুরে জবাব দেয়। আমার এবং অফরো ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য আন্টি এসেছেন, আমাকে যেতে হবে। কিসের বিষয় কেনাকাটা? তুমি এখনো আমার স্ত্রী। আরহামের কথার মাঝে মেহবিন ভ্রু কুঁচকে জবাব দেয়। স্ত্রী? কিসের স্ত্রী? 3 মাসের সময় শেষ হতে বেশি দেরি নেই, তারপরেই আমাদের এই সম্পর্কের রীতি। আপনি আপনার বউকে নিয়ে সুখেই থাকবেন, আর আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাব। এইটাই তো আমাদের মাঝে কথা হয়েছিল, রাইট? তখন কিন্তু আপনি আপত্তি করেননি। মেহবিনের কথা শুনে দমে যায় আরহাম। আরহাম কিছুক্ষণ চুপ থেকে মেহবিনের বাহু আঁকড়ে ধরে মেহবিনকে কিছুটা নিজের দিকে টেনে নেয়। অশ্রুনয়নে অসহায় শক্তি কণ্ঠে প্রশ্ন করে। তুমি কি অভ্রকে ভালোবাসো? সত্যি করে বলো না। মেহবিন আরহামের সেই অশ্রুসিক্ত আঁখিজোড়ার দিকে তাকিয়ে নিজের আঁখিজোড়া বন্ধ করে ফেলল। সেই আঁখিজোড়ার দিকে তাকানোর সাহস হলো না তার। আরহাম ফের প্রশ্ন করল। আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও মেহবিন। তুমি তো অভ্রকে ভালোবাসো, তাহলে সেইটা আমার চোখের দিকে তাকিয়ে বলছো না কেন? মেহবিন জবাব দেয় না, নেত্রপল্লব আবেশে বন্ধ করে রাখে। আরহাম তা দেখে ফের মুগ্ধ গলায় শুধায়। মানুষের সব থেকে সুন্দর হচ্ছে তার আখি জোড়া। সেই আখি জোড়া নিবদ্ধ থাকলেও বুঝি কাউকে এতটা স্নিগ্ধ লাগে? তোমাকে না দেখলে বুঝতাম না মেয়ে। মেহবিন চট করে আঁখিজোড়া খুলে ফেলে, কিন্তু আরহামের দিকে তাকানোর সাহস হলো না তার। দৃষ্টি তার মেঝেতেই আবদ্ধ। আরহাম, আসবো? বাইরে থেকে মায়েরার আওয়াজ শুনে মেহবিন হাত উঁচিয়ে নিজের বাহু থেকে আরহামের হাত সরিয়ে ফেলল। আরহাম হাঁক ছেড়ে বলল, কামিং। আরহামের অনুমতি পেয়ে মায়েরা প্রবেশ করলো। মায়েরার পিছনে পিছনে আরিয়ানা প্রবেশ করলো। মায়েরা আরহামের দিকে তাকিয়ে বলল, অভ্রের মা মানে আন্টি অনেকক্ষণ যাবৎ নিজে অপেক্ষা করছেন। তোমার হুট করে এইভাবে মেহবিনকে নিয়ে আসায় বোধহয় তিনি অসন্তুষ্ট হয়েছেন। তো আমি কি করব তাতে? মেহবিন আমার স্ত্রী। আমার এখন কাকির পারমিশনে নিজের স্ত্রীকে ডাকতে হবে? কিছুটা উত্তেজিত হয়েই আরহাম জবাব দেয়, বর্তমান স্ত্রীর সামনে নিজের পূর্বের স্ত্রীকে স্ত্রী সম্বোধন করলে যে কোনো স্ত্রীর খারাপ লাগবে, হয়তো মায়েরাও খারাপ লাগছে। সেই কথা ভেবে মেহবিন আরহামের থেকে দূরত্ব অতিক্রম করে গম্ভীর গলায় শুধায়। আমি যাচ্ছি, যতই হোক তিনি আমার হবু শাশুড়ি, তার অবজ্ঞা আমি কিছুতেই করব না। কথাটি বলে মেহবিন বেরোতে নিয়ে আরহামের কানে ফিসফিসিয়ে বলল, খেলাটা যখন আপনি শুরু করেছেন, সেই খেলার যত্ন সহকারে শেষ করাটাও আমার দায়িত্ব। কথাটি বলেই মেহবিন তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আরহাম অবাক হয়ে যায় মেহবিনের কথা শুনে। মেহবিন কি বুঝাতে চাইল? মায়েরা আরহামকে উদ্দেশ্য করে বলে, আরহাম, তোমার কি মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো? এইভাবে তো আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। ক্রিমিনালটা মেহবিনের ক্ষতি করে ফেলবে। হাতে কিন্তু সময় নেই, 3 মাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো ভাইয়া এখন কি করবে? ক্রিমিনালটার ভয়ে নিজের বউয়ের বিয়ে হয়ে যেতে দেখবে? আরিয়ান ভ্রু কুঁচকে মায়েরাকে প্রশ্ন করে। আরিয়ানের প্রশ্ন মায়েরা বিরক্ত হয়ে যায়। তার সবকিছুতে বাধা দেওয়াটা যেন ছেলেটার অভ্যেসে দাঁড়িয়েছে। আমি সেই কথাটা একবারও বলিনি আরিয়ান। আরিয়ান হাত ভাঁজ করে ক্ষিপ্ত গলাতে বলে, হ্যাঁ, তুমি তো সেটাই মিন করছো মায়েরা। আর থার্ড পার্সনের মতো বারবার মেহু আর ভাইয়ের সম্পর্কের মাঝে জড়াচ্ছ কেন এইভাবে? আমি বুঝলাম না। মায়েরা আরহামের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়ে বলে, হোয়াট? আমি থার্ড পার্সন হয়ে জড়াচ্ছি? আরহাম, তোমার ভাইয়াকে একবার চুপ করতে বলো। মাত্রাতিরিক্ত কথা বলছে সে এখন। আমি যে ভুল বলছি না তা তুমি খুব ভালো করেই জানো মায়েরা। আরিয়ান এবং মায়েরার কথা কাটাকাটির মাঝে আরহাম বাঁধ সেধে বলে, উফ, তোমরা চুপ করবে? আপাতত প্লিজ আমাকে একা থাকতে দাও, আমাকে ভাবতে দাও একটু। সো প্লিজ লিভ। আরহামের কথা শুনে মায়েরা এবং আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন নিচে নামতেই অব্রের মা মেহবিনের হাত ধরে প্রশ্ন করে, আরহাম তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? কি বলেছে? মেহবিন কিছু বলার পূর্বেই শিরিন বেগম নিচে নামতে নামতে বললেন, ছোট, তুই হঠাৎ এই বাড়িতে? আসলে ভাবি 3 মাসের সময় শেষ হতে দেরি নেই, তাই ভাবলাম ছেলে এবং ছেলের বউকে নিয়ে শপিং শুরু করে দেই। বিয়ের কি কম কেনাকাটা? আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অব্রের মায়ের কথা শুনে শিরিন বেগমের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। তিনি মেহবিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তা তুমি এখন তোমার বিয়ের কেনাকাটা করতে যাবে? মেহবিন মাথা নিচু করে ফেলে। শিরিন বেগম ফের বললেন,
শাশুড়ির উপস্থিত থাকা সত্ত্বেও তার সামনে নিজের দ্বিতীয় বিয়ের কেনাকাটা করতে যাচ্ছ। তালুকদার বাড়িতে আর কত কিছু দেখতে হবে। মেহবিন আলতো হেসে জবাব দেয়, এই বাড়িতে তো কত কিছুই দেখতে হয়। নিজের প্রথম স্ত্রীকে এক প্রকার বন্দি রেখেই দিনের পর দিন নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে আপনার ছেলে। তখন মনে হয়নি ফুপি আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমার মনের অবস্থা তখন তোমরা কেউ বোঝার চেষ্টা করেছো ফুপি? শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহবিনের নেত্রপল্লব থেকে। মেহবিন তা দ্রুত মুছে ফের বলে, হ্যাঁ, আরহাম সাহেবকে আমি স্বামী হিসাবে মেনে নেইনি, তাই বলে এমন শাস্তি? যতই হোক সে আমার স্বামী। তার সাথে অন্য কেউ দিনের পর দিন সংসার করছে, তাই স্ত্রী হয়ে সহ্য করাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমি উপলব্ধি করেছি ফুপি। অন্য কেউ আমার কষ্ট বুঝবে না। মেহবিনের কথা শুনে শিরিন বেগম চুপ হয়ে গেল। এখন আমি অফ্র ভাইয়াকে বিয়ে করতে চাইছি, এটা দোষের হয়ে গেল? আমার বুঝি সুখে থাকার অধিকার নেই? যাকগে, চলুন আন্টি, অফ্র আমাদের জন্য অপেক্ষা করছে। মেহবিনের কথায় অব্রের মা সায় দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে গেলেন। মেহবিনের প্রতিটি কথা উপর থেকে শুনেছে আরহাম। সত্যিই তো মেহবিনকে বাঁচাতে গিয়ে মিথ্যে বিয়ে নাটক করে সে নিজের অজান্তেই হোক কিংবা ইচ্ছেতে বিরাট বড় কষ্ট দিয়ে ফেলেছে মেহবিনকে। তাদের সম্পর্ক তৈরি হওয়ার পূর্বে অদৃশ্য এক শত্রুর প্রভাবে তার নড়বড়ে হয়ে গেছে। আরামের চিন্তা এক প্রকার নাজেহাল অবস্থা। সময় পেরিয়ে যাচ্ছে, সে যথেষ্ট চেষ্টা করছে মেহবিনকে নিরাপদ রাখার, কিন্তু সেই অজানা শত্রু যদি মেহবিনকে টার্গেট করে ফেলে তখন কি করবে আরহাম? আরহামের ভাবনার মাঝেই আরহামের অফিস থেকে কল আসে। আরহাম জানতে পারে মেহবিন যেই শপিং মলে গিয়েছে সেখানে মেহবিনের উপর অ্যাটাক হতে পারে। আরহাম দ্রুত মায়ের নাম্বারে টেক্সট পাঠিয়ে ফোর্স রেডি করতে বলে। নিজেও এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তার প্রেয়সীর বিপদ। অপরদিকে অব্র এবং অব্রের মায়ের সাথে শপিং মলে নিজেদের বিয়ে শপিংয়ে এসেছে মেহবিন। অব্র নানান ছুতোয় মেহবিনের ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু বারবার মেহবিন তাকে অবহেলা করছে। অব্রের মা লেহেঙ্গা দেখতেই সামনের স্টোরে যান। সেই সুযোগে অব্র মেহবিনকে এক প্রকার টেনে নিয়ে সাইডে নিয়ে যায়। মেহবিনের হাত ধরে বিরক্তি গলায় বলে, কি করছো মেহবিন? তুমি এমন বিহেভ করছো যেন আমি অপরিচিত কেউ। কয়েকদিন পর আমাদের বিয়ে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অথচ তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করছো। মেহবিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে ক্ষিপ্ত গলায় বলে, অফ্র ভাই ভুলে যাবেন না, আমাদের বিয়ে এখনো হয়নি। আমার হাত ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। তুমি তো আগে এমন ছিলে না মেহবিন, এখন এমন করছো কেন? আমার দিকে তাকাও মেহু, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? অভ্র মেহবিনের গালে হাত রেখে বলতে থাকে কথাগুলো বারবার। মেহবিন কিছুটা অনুনয় সুরেই বলে, আমার ভালো লাগছে না অফ্র ভাই, আমাকে ছাড়ুন বলছি। উফ, খুব খারাপ লাগছে বুঝি। আরহাম ধরলে তো তখন ঠিকই ভালো লাগবে, আমি স্পর্শ করলেই বুঝি তখন খারাপ লাগে। অভ্রের নোংরা কথা শুনে নিজেকে জোর করে ছাড়িয়ে অভ্রের দিকে আঙ্গুল তাক করে মেহবিন উঁচু গলায় বলে, নিজের সাথে আরহাম সাহেবের তুলনা করবেন না, তিনি আমার হাজব্যান্ড। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে পেছন থেকে অভ্র ফের মেহবিনের হাত ধরে চেঁচিয়ে বলে, হাজব্যান্ড মাই ফুট, সে তো ঠিকই নিজের দ্বিতীয় বউকে নিয়ে সুখে আছে, আর তুমি এখনো তাকে নিজের হাজব্যান্ড ভাবছো। হাউ ফুল ইউ আর মেহবিন। তখনই সেখানে আবির্ভাব ঘটে। আরহামের সামনে অন্য ছেলে তার স্ত্রীকে স্পর্শ করেছে জোর করে, তা দেখে নিজের নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে সে অব্রের থেকে মেহবিনকে ছাড়িয়ে নেয়। আরহামকে দেখে এক মুহূর্তের জন্য তৃপ্তির হাসি দেয় মেহবিন। ভরসা পায় সে, যেন আরহামকে এখন তার সব থেকে প্রয়োজন বেশি ছিল। আরহাম অব্রের শার্টের কলার ধরে অব্রের নাক বরাবর ঘুষি দেয়। সঙ্গে সঙ্গে অব্র ছিটকে মাটিতে পড়ে যায়। আরহাম উগ্র মেজাজে হুঙ্কার ছেড়ে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি! আমার ওয়াইফকে তার পারমিশন ছাড়া টাচ করার অনেক সহ্য করেছি অভ্র, তোর নাটক। নাও এনাফ ইজ এনাফ। বলে আরহাম ফের অব্রকে মারতে গেলে অব্র আরহামকে আঘাত করে বলে, কিসের বউ তোর? নিচে দ্বিতীয় বউ নিয়ে মেহবিনের সামনে সংসার করছিস? তোর বেলায় কিছু না, তখন কি আমরা কেউ তোর ব্যাপারে হস্তক্ষেপ করেছি? তাহলে তুই কেন আমার এবং আমার হবু বউয়ের ব্যাপারে বারবার ঢুকছিস? আরহাম কথাটি শুনে অব্রের শার্টের কলার ঝাঁকিয়ে বলে, কতবার বলবো তোকে, মেহু এখনো আমার স্ত্রী। কিছুক্ষণের মাঝে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। উৎসুক জনতার ভিড় জমিয়ে দুই ভাইয়ের মারামারি বেশ উৎসাহের সাথে ভিড় জমিয়ে দেখছে, যেন তারা বেশ মজা পাচ্ছে। আরহামের সাথে অব্র একদমই পেরে উঠছে না। বিশাল দেহি শারীরিক গঠনে বেশ কিছুটা এগিয়ে আরহাম। তাছাড়া সে একজন ট্রেনিং প্রাপ্ত স্পাই অফিসার।
তার সাথে মারামারিতে বেড়ে ওঠা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন ব্যাপার। মেহবিন আরহামের রাগে ভয়ে শিউরে উঠেছে। আরহামের এমন ভয়ঙ্কর রাগের সাথে কখনো পরিচিত হয়নি মেহবিন। তবুও মেহবিন ক্ষীণ সাহস জুগিয়ে আরহামের সামনে গিয়ে আরহামকে টেনে ধরে বলল, থামুন আরহাম সাহেব, কি করছেন কি? স্টুপিড মেয়ে, আমার সামনে থেকে এখনই সরে যাও, না হলে তোমাকেও কিন্তু। না হলে আমাকে কি? আমাকেও মারবেন বুঝি? মারুন তবে, তবুও এইভাবে শপিং মলে দুই ভাই মারামারি করে লোক হাসাবেন না প্লিজ। মেহবিনের কথা শুনে নিজের হাত গুটিয়ে নেয় আরহাম। তবুও তীব্র ক্ষোভ নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অব্রির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। অব্রির মা এসে নিজের ছেলে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ছেলেকে তুলে দাঁড় করান তিনি। আতঙ্কিত গলায় শুধায়, অব্র, বাবা, তোর এই অবস্থা হলো কি করে? তিনি কথাটি বলেই আরহামের দিকে নজর দেন। তার বুঝতে বাকি থাকে না ঘটনাটি আসলে কি ঘটেছে। তিনি আরহামের দিকে তেড়ে গিয়ে প্রশ্ন করলেন, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।